শিল্প ও সংস্কৃতির ইতিহাসে বা আধুনিক শিল্প ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে চলচ্চিত্র একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দিক। সঙ্গীত, নৃত্য, নাটক, পেইন্টিং এই ধরনের শিল্প সংস্কৃতির গুরুত্ব কতটা তার আলোচনা বা ইতিহাসের নিরিখে তার গুরুত্ব কতটা তার সঙ্গে সমানভাবে জড়িয়ে আছে চলচ্চিত্র। যদি এটাও বলা হয় যে এই সবগুলোকে যেন ছাড়িয়ে গেছে চলচ্চিত্র শিল্প, এবং যার আর্থ সামাজিক শুধুমাত্র সাংস্কৃতিক গুরুত্ব নয়, আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রেও মনস্তাত্ত্বিক ক্ষেত্র যার গুরুত্ব বা প্রভাব নানা দিক দিয়ে পরিলক্ষিত হয়। এই চলচ্চিত্র সম্পর্কে দুটো বিষয়কে আমাদের আলোচনা করতে হয়। কীরকম সেই দুটো বিষয়? যে দুটো বিষয় এই চলচ্চিত্রের ক্ষেত্রে একসঙ্গে জড়িয়ে আছে, এটা আলাদা নয়। প্রথমত, একটি চলচ্চিত্র তার একটা নির্দিষ্ট বিষয় বস্তু থাকবে এবং কাহিনী থাকবে। এই বিষয়বস্তু বা কাহিনী কীরকম, সমাজ সংস্কৃতি বা সভ্যতার ক্ষেত্রে এই বিষয়বস্তুর গুণমানটা বা তার কার্যকারিতা তার সমাজে, একটা রাষ্ট্রে, দেশে কিভাবে সেই ঘটনার গুরুত্বটাকে দেখা হচ্ছে, সেই বিষয়টাকে নিয়ে একজন চলচ্চিত্র নির্মাতা ভেবে থাকেন। যে কোনো ঘটনা নিয়ে তিনি এই চলচ্চিত্র নির্মাণ করতে পারেন না, করেন না। সমাজের ঘটে যাওয়া এমন কতগুলো ঘটনা যেগুলো নানা দিক দিয়ে মানব সমাজের গতি প্রকৃতি নির্ধারণ করে, চিহ্নিত করে। মানব সমাজ, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থার গুণমান নির্ধারণ করতে পারে। সেগুলো নিয়ে একজন চলচ্চিত্র নির্মাতা বারবার ভাবতে শুরু করেন এবং বিষয়বস্তু নির্ধারণ করেন। অর্থাৎ বিষয়বস্তু এবং কাহিনী এটি চলচ্চিত্রের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র সমকালীন ঘটে যাওয়া আর্থসামাজিক, সাংস্কৃতিক, এমনকি মনস্তাত্ত্বিক ঘটনাগুলোই নয়, ইতিহাসের এমন ঘটনা যেগুলো একেবারে সমাজের মানুষের কাছে, সব ধরনের মানুষের কাছে খুব সহজে সেই ঘটে যাওয়া ঘটনাগুলো বা ঐতিহাসিক ঘটনাগুলোকে মূর্ত করে তোলা যায়, একেবারে মনোগ্রাহী করে তোলা যায়, সহজ সরল করে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বা বিশেষ মানুষদের কাছেও এটাকে পৌঁছে দেওয়া যায়। সেই বিষয়বস্তু বা কাহিনীকে নিয়ে চলচ্চিত্র নির্মাতারা ভেবে থাকেন এবং তা কতটা প্রাসঙ্গিক এই বিষয়টাকে নিয়েও তারা ভাবেন। এইভাবেও বিষয়বস্তু বা কাহিনী তারা নির্ধারণ করে, বেছে নেন।
এই সঙ্গে আর একটা বিষয়, সেটা হচ্ছে এই চলচ্চিত্র কিভাবে নির্মাণ করা হয়, মানে নির্মাণ পদ্ধতি। তবে একটা চলচ্চিত্রের বিষয়বস্তু এবং কাহিনী একটা দেশ এবং সমাজের সঙ্গে যুক্ত থাকে। অন্যদিকে ছবি নির্মাণের পদ্ধতি বা কৃৎকৌশল, এটা শুধুমাত্র একটা দেশ থেকে নেওয়া হয় না, বা যে দেশের ঘটনা নিয়ে বা যে দেশের কাহিনী নিয়ে, যে সমাজের কাহিনী নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেই দেশের কৃৎকৌশল চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে তার উপরই গুরুত্ব শুধুমাত্র দেওয়া হয় না। বিভিন্ন দেশের পদ্ধতি, কৃৎকৌশল, কলাকৌশলগুলো আহরণ করে থাকেন চলচ্চিত্র নির্মাতারা। প্রসঙ্গত বলা যায়, সত্যজিৎ রায়ের নির্মিত চলচ্চিত্রগুলো বাংলা তথা ভারতের প্রেক্ষাপটে রচিত কাহিনী এবং বিষয়বস্তুর ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে, কিন্তু তার নির্মাণের প্রায়োগিক দিকগুলো বিশ্বের বিভিন্ন দেশের ছাপ রয়েছে। সেগুলোতে বিভিন্ন দেশের কৃৎকৌশল, কলাকৌশল নির্মাণের একেবারে ব্যবহারিক দিকগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের ছোঁয়া রয়েছে। এবারে এই যে বিষয়টা বলা হলো, এবারে এর সঙ্গে আমরা একটু দেখব ঔপনিবেশিক শাসন পর্বে ভারতের চলচ্চিত্রের আদি পর্বটা কীরকম ছিল, এবং সত্যজিৎ রায়ের অবদানটা ভারতীয় চলচ্চিত্রে কীরকম ছিল। ঔপনিবেশিক শাসন পর্বে 19 শতকের শেষ দিকে 1896 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র সখারাম ওয়াদেকার দ্য রেস্টলার্স নামক একটি সচল এবং নির্বাক ছবি নির্মাণ করেছিলেন। সচল কিন্তু নির্বাক ছিল। পরবর্তীকালে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে তৈরি করেছিলেন রাজা হরিশ্চন্দ্র নামক একটি চলচ্চিত্র 1913, যে বছরটি আমরা জানি যে ব্রিটিশ শাসনের একটি কলঙ্কিত বছর। অন্যদিকে এই বছরটা নানা দিক দিয়ে ভারতীয়দের কাছে আলোকিত। রবীন্দ্রনাথের ঘটনা থেকে শুরু করে নানা ঘটনার কথা আমরা বলতে পারি। এই সময় এই চলচ্চিত্রেও আরেকটি এই আলোকিত পর্বের সঙ্গে জড়িয়ে আছেন। রাজা হরিশ্চন্দ্র 1913 খ্রিস্টাব্দেই তৈরি করা হয়। তবে আলম আরা চলচ্চিত্রটা ছিল 1931 খ্রিস্টাব্দে ভারতে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র। ভারতে এই যে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে, চলচ্চিত্রগুলো তৈরি করা হচ্ছে, ছবি নির্মাণ করা হচ্ছে, কিন্তু এগুলো প্রদর্শনের ব্যবস্থা যদি না হয় তাহলে এর গুরুত্ব অনেকাংশেই ব্যর্থ, তার কোনো গুরুত্বই থাকে না। সেই কথা ভেবেই হীরালাল সেন প্রথম চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন এবং এই উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। ভারতীয় চলচ্চিত্র শিল্পের এই পর্বের পর্ব সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণের পর্ব। বিজ্ঞাপন জগতের সঙ্গে কোনোভাবে কোনোদিন সেইভাবে সত্যজিৎ রায় জড়িত ছিলেন না। তার থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে
নিজের উদ্যোগে আত্মনিয়োগ করেছিলেন চলচ্চিত্র নির্মাণে এবং তার বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী 1955 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল। তখন থেকেই ভারতীয় চলচ্চিত্রে একটা নতুন অধ্যায় বা যুগ শুরু হয়েছিল। 1955 থেকে 1992 খ্রিস্টাব্দের মধ্যে মৃত্যুকাল পর্যন্ত নানা ধরনের চলচ্চিত্র তিনি নির্মাণ করেছিলেন। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অপরাজিত, অপুর সংসার, দেবী, জলসাঘর, চারুলতা, গুপি গাইন, বাঘা বাইন, যার কথা আমরা কম বেশি সবাই জানি। কেমন যেন এগুলো সবার জীবনের সঙ্গে, গ্রাম ভারতের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। হীরক রাজার দেশে, সোনার কেল্লা, আগন্তুক, এই ধরনের যে চলচ্চিত্রগুলো একের পর এক আন্তর্জাতিক মানের চলচ্চিত্র, সেগুলো তিনি নির্মাণ করেছিলেন। ভারতীয় চলচ্চিত্রকে তিনি অস্কার সহ বহু আন্তর্জাতিক পুরস্কার এনে দিয়েছিলেন। এবারে ঐতিহাসিকেরা এই যে চলচ্চিত্র এবং এই চলচ্চিত্র এবং টেলিভিশনের ইতিহাস ধর্মী চরিত্র সম্পর্কে নানাভাবে ভেবে থাকেন। চলচ্চিত্র এবং টেলিভিশনের ইতিহাস ধর্মী চরিত্র, মানে চলচ্চিত্রের যে গুরুত্ব বা প্রভাব রয়েছে, এটা কত দ্রুত টেলিভিশনের মতো কোনো এই দূরদর্শনের মতো কোনো একটা মাধ্যমের এই ইতিহাস ধর্মী যে চরিত্র চলচ্চিত্রের, সে সম্পর্কে তারা নানা ধরনের চিন্তাভাবনা করে থাকেন। ইতিহাস কেন্দ্রিক যে চলচ্চিত্র, সেই মানে ইতিহাসের ওপর নির্ভর করে যে চলচ্চিত্রগুলো গড়ে উঠেছে, সেই চলচ্চিত্র আর টিভিতে ইতিহাস চ্যানেল সাধারণ মানুষের মনে ইতিহাস সম্পর্কে বিভিন্ন সময়ে যথেষ্ট কৌতূহল সৃষ্টি করে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, সিন্ড্রেলার লিস্ট এবং টাইটানিক, এই চলচ্চিত্রগুলো সমস্ত বিশ্বজুড়ে সমাদৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত যে চলচ্চিত্র এবং স্পেনের যে গৃহযুদ্ধ, তা নিয়ে যে চলচ্চিত্র ফর হুম দি বেল টলস, বিশ্বের মানুষের মনে নানা ধরনের আবেগ সঞ্চার করেছিল। মানে একটা চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মনে সাড়া খুব সহজেই ফেলা যায় ইতিহাসের নানা ঘটনা বা আর্থসামাজিক নানা ঘটনা নিয়ে যে চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়। আবার ক্লাসরুমে আমরা বা শ্রেণীকক্ষে যে ইতিহাস পঠন পাঠন করানো হয় বা ইতিহাস চর্চা করা হয় বা ইতিহাসের ক্লাস করে থাকি আমরা, সেইগুলো যেভাবে আলোচনা করা হয়, সেগুলো চলচ্চিত্রে এবং টিভিতে যদি আলোচনা করা যায়, দেখানো যায় ঐতিহাসিক বিষয়গুলো, সেগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়। পাশ্চাত্যের দেশগুলো এক্ষেত্রে অনেকটা এগিয়ে, এবং সেই সব কথা ভেবেই জন এবং কেনের মতো বিখ্যাত ব্যক্তিরা 1970-এর দশকে ফিল্ম এবং টেলিভিশন ব্যবহার করে ইতিহাসের পঠন পাঠন শুরু করেছিলেন। তিনি ফিল্ম অ্যান্ড হিস্ট্রি নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। তবে ভারতের মতো দেশে এই ব্যবস্থা খুবই কঠিন ব্যবস্থা। যাই হোক, 1990 খ্রিস্টাব্দে দ্য ইমেজ অ্যাজ আর্টিফ্যাক্ট, দ্য হিস্টোরিক্যাল অ্যানালিসিস অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন সংকলন প্রকাশ করেছিলেন। আজ এই পর্যন্ত থাকুন।